ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছিল খুবই কম। আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছে মাত্র 3 থেকে 4 জন, বাকিরা দাও নাই কেন? কারণটা কি? নুসরাত জাহান হোমওয়ার্ক দাও নাই, পিউ দাও নাই, আফিয়া। স্যার আমার টানিকাকে দিছিলাম। ও সরি, আচ্ছা উপরে পাইছো, সরি মনে নাই। আফিয়া দাও নাই, ফারজানা দাও নাই, ফৌজিয়া, প্রতীক, রেজওয়ানা, স্বর্ণা দিছিলা? স্বর্ণা মনে পড়তেছে না। দিছিলাম। হ্যাঁ, আহনাফ চৌধুরী দাও নাই। আর এরপর এটা কি শয়তানের মাথাওয়ালা, এটার নাম কি? নাম চেঞ্জ করে দিবা, এই নাম দিবা। স্যার আমি দিয়েছি। রেজওয়ানা দিয়েছো? পুরো নাম কি তোমার? জি স্যার। স্যার খন্দকার রেজওয়ানা তাহসিন তারান্নুম। ও আচ্ছা। আর আমি তো আপনার ইমেইলে দিছিলাম। স্যার হ্যাঁ, স্যার আমি তো আপনার ইমেইলে দিছিলাম। ইমেইলে দিয়েছেন তো জুয়াইরিয়া দিয়েছেন, আর কে দিয়েছেন? স্যার ফারজানা ইয়াসমিন লিলি। ফারজানা ইয়াসমিন লিলি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি আলহামদুলিল্লাহ, মনে আছে। জি স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। স্যার আমারটা তো সন্ধ্যায় পাবেন স্যার। হ্যাঁ, তুমি তো আমার দিলাই না, তুমি কম্বাইন পুরা কঙ্কালের ছবি তো দিলা না। স্যার ওইটা পরে সব আমি মুছে ফেলাইছি স্যার, নতুন আরেকটা আছে সকালে। আমাকে তো দাও নাই। দিব স্যার, নামটা আমি কিছু দেখছি না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে কি পড়েছিলাম একটু মনে করি। মানব কঙ্কালের গতকালকে বলেছিলাম মানব কঙ্কালের গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ, অস্থি সময়ের নাম এবং অবস্থান এবং কঙ্কালের কাজ কি। আচ্ছা, ইচ্ছা মতো দাগান, আমি কিন্তু নাম দেখি। নাম চালু করে দিলাম। আচ্ছা, তো মানবদের কঙ্কালের গুরুত্বপূর্ণ কয়েকটা অস্থির নাম দেখেছি, জেনেছি। এর মধ্যে তো ইন্টারমিডিয়েটে কলেজের প্রাণীবিদ্যা বইয়ের মধ্যে আরো অনেক বিস্তারিত কিছু আছে, এবং অনেক কিছু মুখস্থ করতে হয়। আমার কাছে ইন্টার সিলেবাসটা ভালো লাগে না, খালি মুখস্থের দিকে জোর দেওয়া হয় বেশি। স্যার ওইখান থেকে আসছি স্যার, দেখো স্যার। তো ওইখান থেকে আসো কই? একসাথে তাইকে দিলা না তো? স্যার কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ওইটার পাটা অনেক লম্বা স্যার, কেন জানি স্যার, অস্বাভাবিক। আচ্ছা, ভালো হয়েছে, তুমি সুন্দর মতো জমা দিলে দিও, আর না পারলে কি করার। আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো যে অস্থি কাকে বলে, অস্থির গঠন উপাদানগুলা কি, অস্থির মধ্যে কোন কোন রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায়। অস্থির মধ্যে 3 রকমের কোষ থাকে, তাদেরকে অস্থি কোষ বলে। এবং তরুণাস্থি গুলো দেহের কোন কোন অংশে উপস্থিত থাকে, তরুণাস্থির উপাদানগুলো কি,
অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যগুলো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত বলছি অস্থি কাকে বলে। জানি যে অস্থি হচ্ছে এক রকমের কঠিন যোজক কলা, দেহের সবচেয়ে কঠিন যোজক কলা। যোজক কলা কেন বলি? কারণ এটা মানব দেহের সর্বত্র ছড়িয়ে থাকে এবং দেহের সবগুলো অংশকে সংযোজিত করে, যুক্ত করে। একটা অস্থি আরেকটা অস্থির সাথে লাগানো থাকে, যুক্ত থাকে, এভাবে পুরো দেহকে সংযুক্ত করে বলে একে যোজক কলা বলে। আচ্ছা, রূপান্তরিত কেন বলে এটা বলতে পারতেছি না, এটাকে কেন রূপান্তরিত বলতেছে। সবচেয়ে দৃঢ় কলা। এবং এখানে ডান দিকে একটা ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে মানব দেহের একটা অস্থির ছবি। এটা কোন হাড্ডিটা বলতে পারবা? মানব দেহের কোন হাড্ডি এটা? ফিমার। ফিমার, হ্যাঁ, সবচেয়ে বড় অস্থি যেটা, সেই অস্থিটার বিভিন্ন অংশগুলো দেখানো হচ্ছে, আমরা দেখবো সামনে অস্থির মধ্যে প্রধান অংশগুলো কি কি। তো মানবদের যেটা হয়, মানবদের মধ্যে অস্থির পুরাতন অংশগুলো ক্ষয় হতে থাকে, আবার একই সাথে নতুন অংশগুলো তৈরি হতে থাকে, এরকম একটা ব্যাপার হয়। আমরা তো জানি যে দেহের মধ্যে সবসময় কতগুলা কোষ মারা যায়, আবার একই সাথে কতগুলা কোষ তৈরি হয়। তো এরকমই ব্যাপারটা, যে আমরা দেখি যে আমাদের ত্বকে বা চামড়ায় নিত্য নতুন কতগুলা কোষ মারা যায়, নতুন করে কোষ তৈরি হয়, চুল পড়ে যায়, নতুন করে চুল তৈরি হয়, এরকম ব্যাপারটা। মানবদের মধ্যে এরকম অস্থির পুরাতন কোষগুলো মারা যায়, আবার নতুন কোষ তৈরি হয়। এখন একটা ব্যাপার ঘটে কি, আমরা যারা ইয়াং আছি, আমাদের মধ্যে নতুন কোষ তৈরি হয় বেশি, আর এই ক্ষয় হয় কম। আমাদের মধ্যে কোষ বেশি তৈরি হয় আর ক্ষয় কম হয়। কিন্তু বুড়ো হয়ে গেলে ব্যাপারটা উল্টা ঘটে। বুড়ো হলে দেখা যায় আমাদের দাদা দাদিরা কিন্তু আমাদের মতো লম্বা ছিলেন আগে, আমাদের মতো হয়তো লম্বা ছিলেন, কিন্তু এখন তারা সাইজে আমাদের চেয়ে ছোট হয়ে গেছেন। ছোট হয়েছেন কেন? অস্থি ক্ষয় হয়ে গেছে। এখন তাদের অস্থি ক্ষয় হয়ে যাচ্ছে। অস্থি ক্ষয় হচ্ছে, তাদের দেহে কোষের পরিমাণ কমে যাচ্ছে, তাদের ওজন কমতেছে, হ্যাঁ, শুকায় যেতেছে আস্তে আস্তে। তো আমাদেরও এরকম একটা সময় আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানে একটা ইজ্জতের জিন্দেগি দেন। বুড়া হয়ে গেলে কত রকমের নাল্লত আর কি, আমাদের ভাষা বলে নাল্লত, মানে কি বলে এটা, কি বলা যায়, মানে কত রকমের, তার মানে সেটা মানে কি স্যার? মানে এটা কি বলবো, কুমিল্লার ভাষায় এটা তো নাল্লত বলে, মানে কত রকমের পেরেশানি বা কত রকমের বোঝা তো হয়ে থাকা। বিমরতি। না, এরকম না, মানে বুড়ো হয়ে গেলে মানুষের কত রকমের ডিপেন্ডেন্সি তৈরি হয় এই সবার উপরে, মানে নির্ভর করে থাকতে হয়, এরকম একটা ব্যাপার আর কি। অনেক, নিজের কার্যক্ষমতা কমে। হ্যাঁ, নিজের কাজ করতে পারতেছি না, অন্যের উপর ডিপেন্ড করতে হইতেছে, এরকম ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সাথে বাঁচান, যতদিন বাঁচান যাতে ইজ্জতের সাথে থাকি। এই আমার আম্মা এরকম দোয়া করে, আমি এরকম দোয়া করি যে আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখেন যাতে ইজ্জতের সাথে বাঁচায় রাখেন, কারো বোঝা যাতে না বানান। তো এখন তাদের যেটা হয় যে তাদের মধ্যে অস্থি ভেঙে যায় বেশি, অস্থি নষ্ট হয় বেশি, নতুন কোষ তৈরি হয় কম। এই কারণে তাদের ওই হাড্ডি ক্ষয় হয়ে যায়, ব্যথা করে, কোমর ব্যথা, হাড্ডি ব্যথা, এগুলো তাদের কমন একটা সমস্যা, এবং তারা সাইজে ছোট হয়ে যান। তারপরে এখন আমরা ম্যাট্রিক্সের কথা বলি। ম্যাট্রিক্স কথাটা বায়োলজিতে অনেক জায়গাতেই পাবা। ম্যাট্রিক্স কাকে বলে এই কথাটা বলছিলাম, যে ম্যাট্রিক্স কি জিনিস। ম্যাট্রিক্স কি? মাতৃকা। মাতৃকা। মাতৃকা কি? মাতৃকা ধারণ করে যেগুলো স্যার, এক ধরনের তরল, বদ্ধ তরল। হ্যাঁ, এটা তরল হইতে পারে, কঠিন এরকম হইতে একটা পারে। পদার্থ যেখানে অন্যান্য অঙ্গাণুগুলো সে ধারণ করছে। হ্যাঁ, অন্য জিনিসগুলো থাকে সেটা, হ্যাঁ। তো ম্যাট্রিক্স কথাটা অনেক জায়গাতেই পাবা। তুমি বলতে পারো কোষের ম্যাট্রিক্স। কোষের ম্যাট্রিক্স হচ্ছে সাইটোপ্লাজম, মানে এই সাইটোপ্লাজমের মধ্যে বাকি সব অঙ্গাণুগুলো সে ধরে রাখে, এই কারণে সাইটোপ্লাজমকে কোষের ম্যাট্রিক্স বলে। মাতৃকা মা যেরকম আগলায় রাখে ওরকম আর কি। তো এখন এই অস্থির মধ্যে কতগুলো কোষ আছে। এখন এই সবগুলা কোষ একসাথে ধরে রাখে সিমেন্টের মতো একটা পদার্থ, সিমেন্টের মতো শক্ত একটা পদার্থ আছে, যেটা কিনা সবগুলা কোষকে আটকে রাখে, ধরে রাখে, তাকে আমরা বলি অস্থির ম্যাট্রিক্স। এখন অস্থির ম্যাট্রিক্সটা কি কি দিয়ে বানানো? এর মধ্যে কোলাজেন তন্তু থাকে। কোলাজেন এক রকমের প্রোটিন জাতীয় পদার্থ, যেটা আমাদের চুলের মতো থাকে। কোলাজেন ফাইবার। তো এটা হচ্ছে একটা অর্গানিক সাবস্টেন্স, জৈব। এবং অজৈব উপাদান হিসেবে থাকে ক্যালসিয়াম ফসফেটের যৌগ। ক্যালসিয়াম ফসফেট, এই উপাদানগুলো মেজর উপাদান।
এগুলোর বিভিন্ন যৌগ ম্যাট্রিক্স হিসেবে থাকে। আচ্ছা, তো যদি দেখি যে অস্থির ম্যাট্রিক্সের মধ্যে জৈব উপাদান থাকে 40%-এর মতো, আর অজৈব উপাদান থাকে 60%-এর মতো। এখন আমরা একটু অস্থির গঠন সম্পর্কে দেখি, অস্থির মধ্যে কি কি আছে। যদিও তোমাদের এই স্কুলের সিলেবাসে এগুলো নাই, তারপর একটু বলে রাখি। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি। এখন অস্থির মধ্যে আমরা দুই রকমের অংশ দেখতে পাই। অস্থির বাইরের দিকের অংশটা হচ্ছে শক্ত এবং ভেতরের দিকের অংশটা হচ্ছে ফাঁপা ফাঁপা, ঝাঁঝরা ঝাঁঝরা, পাউরুটির মতো। হ্যাঁ, তো বাইরের দিকে যে অংশটা, সেই অংশটাকে আমরা বলি কম্প্যাক্ট বোন। এই যে দেখতে পাচ্ছ কম্প্যাক্ট বোন লেখা নিচের দিকে। অস্থির মধ্যে বাইরের দিকের অংশটা হচ্ছে শক্ত, সেটাকে বলি কম্প্যাক্ট বোন। আচ্ছা, আর যে অংশটা কিনা ফাঁপা ফাঁপা ভেতরের দিকের অংশটা, সেটাকে বলি স্পঞ্জি বোন। হ্যাঁ, বা স্পঞ্জি অস্থি। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন ওই কথা কেউ তো উত্তর দিতেছে না, কি ব্যাপার? কথা বোঝা যাচ্ছে? স্যার, স্যার স্যার বুঝতে অবশ্যই সুন্দর। আচ্ছা, এখন এই স্পঞ্জি অস্থি এর মধ্যে কিছু লাল লাল পদার্থ দেখা যায়, যে জিনিসটা কিনা মুরগির হাড্ডির ভিতরেও দেখা যায়। মুরগির পায়ের হাড্ডি যখন চিবাই, তখন ভেতরের দিকে কিন্তু ফাঁপা ফাঁপা অংশ দেখা যায় এবং সেখানে লাল লাল জিনিস দেখা যায়। দেখছো? খাইতে অনেক মজা, চিবাইতে অনেক মজা না? শিওর না স্যার? হ্যাঁ, খাও না? জি স্যার। আচ্ছা, তো ওই যে ভেতরে যে লাল লাল জিনিসটা আছে, সেটাকে বলে রেড বোন ম্যারো, অস্থিমজ্জা। ওই লাল অংশটাকে বলা হয় অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। মুরগির ভেতরে থাকে, আমাদের ভেতরেও থাকে, গরুর হাড্ডির ভিতরেও থাকে। তো ওই লাল অস্থিমজ্জা, এখন এই লাল অস্থিমজ্জার একটা কাজ আছে। লাল অস্থিমজ্জার কাজ হলো ওই লোহিত রক্তকণিকা তৈরি করা। এরিথ্রোপয়েসিস নামে একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে লোহিত রক্তকণিকা তৈরি হয়। কোত্থেকে তৈরি হয়? এই লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়। লাল অস্থিমজ্জা থাকে কোথায়? এই স্পঞ্জি অস্থি ভেতরের দিকে থাকে। আচ্ছা, আবার আরেক রকমের অস্থিমজ্জা আছে, সেই অস্থিমজ্জাকে বলে হলুদ অস্থিমজ্জা বা ইয়েলো বোন ম্যারো। এই যে দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে ইয়েলো বোন ম্যারো, হলুদ রঙের একটা জিনিস। এই হলুদ অস্থিমজ্জা পাওয়া যায় ওই গরুর মধ্যে, গরুর হাড্ডির ভিতরে। গরুর পায়ের হাড্ডি, ওই যে নেহারি নেহারি বানায় খাও না, ভেতরে এই এই চামচ মতো ঢুকে স্যার গুতায় হলুদ, গুতায় বের করো। ওইটা স্যার? হ্যাঁ, জি স্যার। ওই ওইটা ভেতরে, হলুদ রঙের যে স্যার, জেলির মতো দেখতে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাকে বলে হলুদ অস্থিমজ্জা, ইয়েলো বোন ম্যারো। আমাদের মানুষের হাড্ডির ভিতরে থাকে। তো ওই ইয়েলো বোন ম্যারো আবার একটা কাজ আছে, সেটা করে কি শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, সেগুলো তৈরি করে। এরকম ব্যাপার। তো এছাড়াও অস্থির ভেতরে আরো কি থাকে? অস্থির ভেতরে ওই ধমনী শিরা, এগুলো এর ভেতর দিয়ে চলে যায়, রক্ত সাপ্লাই করে, এরকম একটা ব্যাপার। আর অস্থির একদম কিনারে কি থাকে? তরুণাস্থি থাকে। অস্থির একদম কিনারে থাকে তরুণাস্থি। মুরগির হাড্ডির ভিতরে পাবা, মুরগির হাড্ডির একদম কিনারে এই সাদা নীল রঙের তরুণাস্থি থাকে। মচমচ করে যে ওইটা। মসমস করে, ওই যে রাবারের মতো। হ্যাঁ, জি স্যার। রাবারের মতো সেটা। দেশি মুরগিটা স্যার খুবই শক্ত হয়ে যাবে। সেই জন্য। আচ্ছা, যাক। তো অস্থির কথা বলেছি, এখন আমরা 3 রকমের অস্থিকোষ সম্পর্কে একটু জানি। বইয়ের মধ্যে শুধুমাত্র অস্থিকোষের নামই আছে, আর কিছু নাই। একটু ছবি দেখি। আমরা বলি অস্থিকোষ 3 রকমের। এখানে যে দেখতে পাচ্ছ সিমেন্টের মতো অংশটা, সেই অংশটাকে আমরা বলতে পারি অস্থির ম্যাট্রিক্স। হ্যাঁ, কলটা ধরে নি। আসসালামু আলাইকুম।
আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে এখানে সিমেন্টের মতো যে অংশটা সেটাকে ম্যাট্রিক্স বলছি, এবং ম্যাট্রিক্সের মধ্যে 3 রকমের কোষ আছে। প্রথমত বলছি যে এই লাল কোষগুলো যে দেখতে পাচ্ছ এখানে, এগুলোকে বলে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে সে নতুন করে অস্থি তৈরি করে, মানে অস্থির পরিমাণটা বাড়ায় বা ম্যাট্রিক্সের পরিমাণটা বাড়ায়, অস্থির সাইজে বড় হয়। অপরদিকে আরেক রকমের কোষ আছে যে নীল রঙের দেখানো হচ্ছে, যেটা এটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের কাজ কি? এটা উল্টাভাবে অস্থিকে ভেঙে ফেলে, অস্থিকে ক্ষয় করে ফেলে। এর মধ্যে থেকে এনজাইম বের হয়, ক্ষয় হয়ে যায়। আর হচ্ছে আরেক রকমের কোষ হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট হলো যেগুলো কিনা এই আসলে অস্টিওব্লাস্ট কোষগুলাই যেগুলো কিনা ম্যাট্রিক্সের ভেতরে আটকে যায়, এবং তার স্ট্রাকচারটা ঠিক রাখে। হ্যাঁ, তাদেরকে বলে অস্টিওসাইট কোষ। হ্যাঁ, তো অস্টিওব্লাস্ট কি করে তাহলে? অস্টিওব্লাস্ট নতুন ম্যাট্রিক্স পরিমাণ বাড়ায়, অস্থি পরিমাণ বাড়ায়, অস্টিওক্লাস্ট কমায়। আর অস্টিওসাইট এটা অস্থির গঠনটাকে ঠিক রাখে বা ধরে রাখে। তাহলে এই 3 রকমের কোষের কথা বইয়ের মধ্যে আছে। 3 রকমের কোষ আমরা দেখতে পাচ্ছি এখানে, যে অস্থির গঠন বজায় রাখে অস্টিওসাইট, নতুন ম্যাট্রিক্স তৈরি করে অস্টিওব্লাস্ট, আর এই পুরাতন ম্যাট্রিক্স নষ্ট করে ফেলে অস্টিওক্লাস্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ স্যার। এবং অস্থির মধ্যে প্রায় 40% পানি থাকে, আমরা জানি সেটা। এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অস্থির বৃদ্ধির জন্য খুব দরকার। বিশেষ করে বলছি যে এই ম্যাট্রিক্সের একটা অন্যতম উপাদান হচ্ছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামটা অবশ্যই দরকার, এবং ভিটামিন ডিও দরকার। ভিটামিন ডি হাড় তৈরি করতে সাহায্য করে, হাড় তৈরি করতে ভূমিকা রাখে, কতগুলো রাসায়নিক বিক্রিয়ায় ভূমিকা রাখে। এখন এই ভিটামিন ডি আমরা কিভাবে পাবো? তো বইয়ের মধ্যে বেশ কিছু কথা বলা আছে। হ্যাঁ, ওগুলোর মধ্যে আমরা ভিটামিন ডি এর উপাদান পাই। এখন ভিটামিন ডি এটা কিন্তু আমরা সরাসরি পাই না, আমরা খাবার দাবারের মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে ভিটামিন ডি এর প্রিকারসর মলিকিউল, ইংরেজিতে বলে প্রিকারসর মলিকিউল। বাংলা এটাকে কি বলা যায়? এর আদি উপাদানটা পাই। মানে সরাসরি ভিটামিন ডিটা আমরা পাই না, এর আদি উপাদানটা পাই, মানে যেটা থেকে ভিটামিন ডি তৈরি হওয়া সম্ভব। তো দুধ ডিম খেলে, এটা সেটা খেলে ওই আদি উপাদানটা পাওয়া যাবে, কিন্তু এরপরে সেই উপাদানটা ভিটামিন ডি তে রূপান্তরিত হবে কিভাবে? যদি আমরা সূর্যের আলোতে যাই। সূর্যের আলোতে যদি যাই তাহলে আমাদের স্কিনের উপরে যে আলো পড়ে তার প্রভাবে ওই প্রিকারসর মলিকিউলটা ভিটামিন ডি তে রূপান্তরিত হয়। এই কারণে সূর্যের আলোর কাছে যাওয়াটা দরকার, কিছুটা হইলেও দরকার। তো এই জন্য যে একটা কথা, আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই নাকি? সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই না, কিন্তু সূর্যের আলো যেটা করে এই শরীরের মধ্যে ভিটামিন ডি তৈরি হওয়ার বিক্রিয়াটাতে মানে ভূমিকা রাখে। এই হচ্ছে ব্যাপারটা। তারপর আমরা দেখি তরুণাস্থির সম্পর্কে কথা বলি। তরুণাস্থি হচ্ছে একরকমের যোজক কলা, অস্থির মতোই, তবে এটা অস্থির চেয়ে নরম এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি? এটাকে আকার আকৃতি বদলানো যায়, মানে এটাকে শেপ চেঞ্জ করা যায়। তুমি এটাকে মোচড়াইলে, দুমড়াইলে এটা আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, ভাঙবে না। হ্যাঁ, ভাঙবে না, এরকম একটা ব্যাপার, এটা আগের জায়গায় চলে যেতে পারে। এখন অস্থি কোথায়, তরুণাস্থি কোথায় থাকে? মূলত বিভিন্ন অস্থির সংযোগস্থলে থাকে, অথবা অস্থির একদম প্রান্ত ভাগে থাকে। যেমন আমরা বলতে পারি যে আমাদের নাকের মধ্যে থাকে, দেখতে পাচ্ছি তাই না? এই যে নাকের একদম উপরে পাটা পর্যন্ত কিন্তু হাড্ডি, নাকের এই পর্যন্ত কিন্তু হাড্ডি দেখবা, কিন্তু এরপরে নিচেরটা কিন্তু আবার তরুণাস্থি। উপরের কিন্তু উপরটা কিন্তু হাড্ডি। যে দেখো, যে ন্যাসাল বোন, এই যে ছবির মধ্যে যে দেখাচ্ছি ন্যাসাল বোনটা কিন্তু বোন, এটা কিন্তু হাড্ডি। এটা কিন্তু তুমি মানে বাঁকাইতে পারবা না। কিন্তু তারপরে নিচেরটা কিন্তু কার্টিলেজ নাড়াইতে পারবা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় থাকে। তারপরে আরো বলছিলাম যে বিভিন্ন অস্থির সংযোগস্থলে থাকে। যেমন এখানে দেখাচ্ছি যে আমাদের পায়ের হাঁটুর হচ্ছে ফিমার, প্যাটেলা, টিবিয়া, এর এই হাড্ডিগুলোর প্রান্তভাগেও কিন্তু তরুণাস্থি থাকে। তবে এখানে একটু দেখানো হচ্ছে কি তরুণাস্থি গুলো ক্ষয় হয়ে গেছে, তাই না? তো এখানে দেখাচ্ছে যেটা যে তরুণাস্থি ক্ষয় হয়ে যায় অনেক সময়। তরুণাস্থি ক্ষয় হয়ে গেলে তখন হাঁটুতে ব্যথা হয়। এটা অবশ্য একটা রোগ। এই রোগের কথা আমরা পরে শিখবো, যে অধ্যায়ের শেষের দিকে আছে যে অস্থিজনিত বিভিন্ন রোগ আছে। হ্যাঁ, সেগুলা
আচ্ছা আমি দিয়ে দিব না, রাখেন। তো সেটা আমরা দেখবো না যে এরকম কেন হয়, যে তরুণাস্থি ক্ষয় হয়ে যায় কেন, ক্ষয় হলে কি সমস্যা। তো তরুণাস্থি থাকে। আচ্ছা, তো দেহের কোন কোন জায়গায় থাকে আমরা একটু দেখে নিই, কোন কোন জায়গাগুলোর মধ্যে থাকে। এক হচ্ছে এই যে অংশগুলো কালার করা দেখতেছো, নাকের মধ্যে থাকে কার্টিলেজ ইন নোজ, তারপরে কানের মধ্যে থাকে, হ্যাঁ সবুজ অংশ কানের মধ্যে থাকে। এছাড়াও বিভিন্ন অস্থির সংযোগস্থলে থাকে, হাতের পায়ের অস্থিগুলো সংযোগস্থলে। তারপরে যে বুকের যে হাড্ডিগুলা, বুকের যে স্টার্নামের সাথে রিব গুলো লাগানো থাকে, দেখতেছো এই রিব গুলো যে জায়গায় লাগানো থাকে এই জায়গা কিন্তু আবার এই যে নীল কালার করা, মানে এই জায়গাগুলো তরুণাস্থি। তারপরে কোমরে থাকে, তারপরে সংযোগস্থলে থাকে, এরকম জায়গা থাকে। আবার বিশেষ করে আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে থাকে। শ্বসনতন্ত্রে কোথায়? আমাদের শ্বাসনালী যেটা বা ট্রাকিয়া যেটাকে বলে, ওই ট্রাকিয়া কিন্তু তরুণাস্থি। ওই যে গরুর কলিজা খাই না, গরুর কলিজা, জি স্যার। গরুর কলিজা তরকারির ভিতরে গরুর গলা দেয় না? জি স্যার। তো এই গরুর গলাটা, ওই গরুর গলাটা কি, গলাটা কিন্তু তরুণাস্থি। খাওয়ার সময় দেখছো না, ওই গলা চাপ দিলে আবার আগের মতো রাবারের মতো আগের মতো গোল হয়ে যায়। তাহলে এবার কুরবানির সময় দেখতে তুমি কোনো গরু কলিজা খাও নাই? হ্যাঁ, এবার তো আসলে গরুর কলিজা হিসেবে যে যে জিনিসগুলো খাই, আসলে আমরা তিনটা জিনিস খাই গরুর কলিজা হিসেবে। গরুর কলিজা হিসেবে, গরুর কলিজা হিসেবে গরুর কলিজা ইটসেলফ, কলিজা বা লিভার খাই, আবার এর সাথে ফুসফুসটাও খাই, আবার এর সাথে গলাও খাই। তুমি বুঝতে পারবা যে গরুর কলিজার মধ্যে তিন রকমের জিনিস আছে। একটা হচ্ছে ওই রিং এর মতো যেগুলা, রিং এর মতো যেগুলো, সেগুলো তো কি শ্বাসনালী, তরুণাস্থি, হ্যাঁ ট্রাকিয়া। আবার আরেক রকমের কলিজা আছে যেটা কিনা ওই নরম, চাপ দিলে আবার আগের মতো রাবারের মতো আগের মতো হয়ে যায়। ওটা কিন্তু আসলে লিভার না, ওটা হলো গরুর ফুসফুস। হ্যাঁ, আবার যেটা কিনা আসলেই চাপ দিলে ভাঙা যায়, নরম হয়ে যায়, ভর্তা হয়ে যায়, সেটা হলো আসল কলিজা বা লিভার। তো এই কলিজা তরকারির মধ্যে আসলে তিনটা জিনিস থাকে। তো যাক, এরকম বিভিন্ন জায়গা থাকে। এখন তরুণাস্থির মধ্যে আমরা বলি দেহের মধ্যে তিন রকমের তরুণাস্থি টিস্যু আছে। যদিও সবগুলো তরুণাস্থি, কিন্তু তাদের মধ্যে একটু গঠনগত পার্থক্য আছে। যেমন একটু দেখো, এখানে দেখতেছি যে বাম দিকে ছবিটা হচ্ছে ট্রাকিয়ার তরুণাস্থি। ট্রাকিয়ার তরুণাস্থির মাইক্রোস্কোপে ছবি তোলা। হ্যাঁ, এটাকে বলে হায়ালিন কার্টিলেজ, নাম আছে হায়ালিন কার্টিলেজ। তারপরে কশেরুকার মাঝখানে তরুণাস্থি থাকে। আমাদের যে পিঠের মধ্যে যে 33টা কশেরুকা আছে মেরুদণ্ডে, এগুলার মাঝখানে মাঝখানে থাকে ফাইব্রো কার্টিলেজ বলে তাদেরকে। তো মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা আবার অন্য রকমের। আবার কানের পিনার তরুণাস্থি, সেটা আবার একটু অন্যরকম, সেটাকে বলে ইলাস্টিক কার্টিলেজ। এই যে দেখো তিন রকমের তরুণাস্থি, আমরা কি করলাম, তাদেরকে তরুণাস্থি গুলোকে কেটে সুন্দর করে মাইক্রোস্কোপের নিচে রেখে তাদেরকে দেখতেছি যে মাইক্রোস্কোপে তাদেরকে কেমন দেখা যায়, তাই না? তাই তো? নাকেরটা স্যার, তাহলে নাকেরটা কিরকম? নাকেরটা বলতে পারতেছি না, আমি এখানে স্যাম্পল হিসেবে তিনটা আছি, নাকেরটা কেমন আমি জানি না, নাকেরটা কেমন বলতে পারতেছি না। নাকেরটা হয়তো এই তিনটার যে কোনো একটা হবে। তাহলে এই নাকেরটা হয়তো বা ইলাস্টিক কার্টিলেজই হবে মনে হয়, কানের পিনার মতো। হ্যাঁ মনে হয়, খুব সম্ভবত হতে পারে। তাহলে এই যে এই তিন রকমের তরুণাস্থি আমরা কেটে নিলাম, কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখলাম, রাইখা দেখলাম, তখন তাদেরকে এরকম দেখা যায়। এই এই গবেষণাকে কি বলে? বায়োলজির কোন শাখা এটা, যে মাইক্রোস্কোপের নিচে টিস্যুকে নিয়ে রাইখা দেখা যে কোনটা দেখতে কেমন? এটাকে হিস্টোলজি বলে। হ্যাঁ, এটাকে বলে হিস্টোলজি। হ্যাঁ, তো এই মেডিকেল কলেজের মধ্যে হিস্টোলজি ডিপার্টমেন্ট আছে, হিস্টোলজি। তারা এরকম টিস্যুতন্ত্র। হ্যাঁ, তারা এরকম টিস্যু কাইটা দেখে। ওই যে অনেক ক্যান্সার রোগীর কি করে, বায়োপসি করে না, ক্যান্সার রোগীর বায়োপসি। জি স্যার। বায়োপসি হলো যে ইয়ে করা বডির, অনেক সময় ডাক্তাররা সাসপেক্ট করে যে তার মনে ক্যান্সার হয়েছে। তখন ক্যান্সার হয় বুঝে কিভাবে, তার ওই জায়গায় বডির ওই জায়গা থেকে অল্প একটু টিস্যু কাইটা নেয়, অল্প একটু কেটে নেয়, পরে সেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে। পরে মাইক্রোস্কোপের নিচে দেখে সেগুলোকে বিভিন্ন কালার টালার দেয়, কেমিক্যাল দেয়, এবং পরে বোঝার চেষ্টা করে যে এখানে কোনো ক্যান্সার কোষ আছে কিনা। কারণ ক্যান্সার কোষগুলো ভিন্ন রকমের হয়, সাধারণ কোষগুলোর তুলনায় ক্যান্সার কোষগুলোর আকার আকৃতি, তারপরে কোষ বিভাজনের এই ধরন, এগুলো সব ভিন্ন রকমের।
তো তারা ওই মাইক্রোস্কোপের নিচে দেখে যে এখানে কোনো ক্যান্সার কোষ আছে কিনা। যদি দেখে ক্যান্সার কোষ আছে, পরে বলে যে হ্যাঁ আপনার এই বডির ওখানে ক্যান্সার আছে, ক্যান্সারের কোষ আছে। তো এরকম ভাবে টিস্যু কেটে নিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করা, সেটাকে বলে বায়োপসি করা, বায়োপসি। হ্যাঁ, তো হিস্টোলজি ল্যাবের ভেতরে সেটা করে। তো যাক, তো এখন আমরা বলি যে 3 রকমের তরুণাস্থি টিস্যু আছে। তরুণাস্থির ভেতরে ম্যাট্রিক্সের নাম কি? কন্ড্রিন। এই যে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে ম্যাট্রিক্সের মধ্যে এই যে এগুলো হচ্ছে কোষ, কিন্তু কোষগুলো যার ভেতরে আছে নীল কালার জিনিসের মধ্যে, এটি তো ম্যাট্রিক্স, তাই না? তো নীল অংশটাই ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের নাম কি? কন্ড্রিন। কন্ড্রিয়ন। না, কন্ড্রিন, শুধু কন্ড্রিন। এবং এই ম্যাট্রিক্সের রং কেমন? হালকা নীল, দেখতে পাচ্ছি হালকা নীল। এবং বেগুনির মতো। আচ্ছা, তো তরুণাস্থির ম্যাট্রিক্সের গহ্বর দেখা যায়, যাকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। তরুণাস্থির ম্যাট্রিক্সে গহ্বর দেখা যায়, এই যে ফাঁকা ফাঁকা কতগুলো জায়গা, এগুলোকে বলে ল্যাকুনি বা ক্যাপসুল। এবং এই ক্যাপসুলের ভিতরে কি থাকে? ক্যাপসুলের ভিতরে কোষগুলো থাকে, কন্ড্রোসাইট কোষগুলো ওই ক্যাপসুলের ভিতরে বসানো থাকে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ল্যাকুনার ভিতরে কন্ড্রোসাইট কোষগুলো থাকে। আচ্ছা, তো যাক, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলবা। না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে তরুণাস্থির ভেতরে কি কি পাওয়া যায়। বইয়ের মধ্যে কথাগুলো আছে যে তরুণাস্থির বাইরে একটা চকচকে আবরণী থাকে, যে আবরণীটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তন্তুময় যোজক কলার আবরণী, যার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, এবং তাহলে আমরা একটু দেখি যে যদি কিনা এটা একটা তরুণাস্থির ক্রস সেকশন হয়, তরুণাস্থির ক্রস সেকশন যদি হয় তাহলে একদম বাইরের দিকের আবরণটার নাম থাকবে পেরিকন্ড্রিয়াম। হ্যাঁ, একদম বাইরের দিকের অংশটা, মানে এতটুকু পার্ট, উপরের পার্টটা পেরিকন্ড্রিয়াম। এবং তার মানে এই যে এতটুকু পার্ট, এই পার্টটা পেরিকন্ড্রিয়াম। তারপরে হচ্ছে এর নিচে থাকে যে অংশটা ম্যাট্রিক্স বলছি, তাই না? সো এই পার্টগুলো ম্যাট্রিক্স, এই পার্ট ম্যাট্রিক্স এগুলা। এবং এই ম্যাট্রিক্সের ভেতরে 2 রকমের অস্থিকোষ থাকে, তরুণাস্থি কোষ থাকে, অস্থিকোষ না, সরি, এখানে বলতে হবে তরুণাস্থি কোষ, আমার লিখতে ভুল হয়েছে। তো তরুণাস্থির ভেতরে 2 রকমের তরুণাস্থি কোষ থাকে। কি কি থাকে? এক রকমের তরুণাস্থি কোষের নাম হচ্ছে কন্ড্রোসাইট, আর একটা নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট। অস্থিকোষ 3 রকমের, তরুণাস্থি কোষ 2 রকমের। তরুণাস্থি কোষগুলো কি কি? কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। আর অস্থিকোষের 3টা নাম কি? স্যার অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। হ্যাঁ, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। আর এখানে হচ্ছে কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, 2 রকমের। আচ্ছা, তো এই হচ্ছে 2 রকমের কোষ। আচ্ছা, এবার আমরা একটু তুলনা করি তাদের মধ্যে, যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যগুলো কি কি। প্রথমত বলি যে তাদের এই বৈশিষ্ট্যটা কেমন, নেচারটা কেমন। যে তারা হচ্ছে, অস্থি হচ্ছে শক্ত, নমনীয় না, তাদেরকে বেন্ড করতে পারবে না, তুমি বাঁকাইতে পারবে না। হ্যাঁ, হয় ভাঙা যাবে কিন্তু বাঁকবে না। অস্থি বাঁকবে না কিন্তু ভাঙা যাবে, এবং অস্থিতিস্থাপক। তরুণাস্থি নরম, নমনীয়, মানে ফ্লেক্সিবল, বেন্ড করানো যাবে, এবং স্থিতিস্থাপক। ভাঙবে না। আচ্ছা, তারপরে অস্থির মধ্যে 2 রকমের অংশ হয়, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর একটা হচ্ছে স্পঞ্জি বোন। আর তরুণাস্থির মধ্যে 3 রকমের তরুণাস্থি হয়, যে হায়ালিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। তারপর অস্থির বাইরের দিকে যে আবরণটা তাকে বলে পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির বাইরের দিকের আবরণটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, তারপরে অস্থির ম্যাট্রিক্সটার মধ্যে কোন কোন উপাদান থাকে? মূলত জৈব কোলাজেন, এবং অজৈব উপাদান হিসেবে থাকে ক্যালসিয়াম, ফসফেট, যৌগ। কয়েক রকমের যৌগ থাকে, মূলত তার মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেটটাই প্রধান। আর তরুণাস্থির ম্যাট্রিক্সের মধ্যে কন্ড্রিন নামের এক রকমের প্রোটিন জাতীয় পদার্থ থাকে, জৈব পদার্থ, প্রোটিন, কন্ড্রিন সেটার নাম। এবং সেটা কালারটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ। হ্যাঁ,
এবং এর মধ্যে কোনো ক্যালসিয়াম যৌগ থাকে না। অস্থি কোষ 3 রকমের আর তরুণাস্থি কোষ 2 রকমের। মানব কঙ্কালের অধিকাংশ অংশের মধ্যেই অস্থি আছে, আর কঙ্কালের অল্প কিছু অংশে তরুণাস্থি আছে। অস্থির মূল কাজগুলা কি কি? আকৃতি দেওয়া, অঙ্গ সুরক্ষা, চলন ইত্যাদিতে সাহায্য করা। আর তরুণাস্থির কাজ হচ্ছে মূলত শক অ্যাবজর্বার হিসেবে কাজ করা। শক অ্যাবজর্বারের বাংলা কি হতে পারে? শক অ্যাবজর্বারটা বুঝবা যারা কিনা গাড়ি চালাও, মোটরসাইকেল অথবা গাড়ির মধ্যে শক অ্যাবজর্বার, ওই যে স্প্রিং থাকে দেখছো, সাসপেনশন। হ্যাঁ, তো তরুণাস্থি থাকার কারণে তরুণাস্থিটা কি করে, এটা আঘাতটাকে, ঝাঁকুনিটাকে কমায়, অস্থিসন্ধিতে ঝাঁকুনির পরিমাণটা কমায়, সাসপেনশন হিসেবে কাজ করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্বাসনালীতে স্থিতিস্থাপকতা বজায় রাখে। দেখো আল্লাহ তাআলা যে দিয়েছেন কত সুন্দর করে ডিজাইন করছেন, শ্বাসনালীর ভিতরে যদি এই তরুণাস্থি না থাকতো তাহলে কি হতো বলতো? জানি না স্যার। অনেক খারাপ অবস্থা হচ্ছে। কিরকম খারাপ অবস্থা হতো বলেন তো? স্যার আঘাত পেয়ে ভেঙে যেত। তরুণাস্থি থাকতো, যদি গলার শ্বাসনালীর ভিতরে তরুণাস্থি না থাকতো তাহলে এটা ব্যাপারে চিন্তা করেন যে যতক্ষণ এটা যদি খাদ্যনালীর মতো হইতো, এটা এর পেছনে কিন্তু খাদ্যনালী আছে, শ্বাসনালীর পেছনে খাদ্যনালী কিন্তু মাংসপেশি দিয়ে বানানো। মানে খাবার যখন যায় তখন এই জায়গাটা ফুলে যায়, যখন খাবার যায় না তখন এটা চুপসে যায়। এখন যদি এরকম শ্বাসনালীও যদি এরকম হইতো তাহলে যখন আমরা শ্বাস নিতাম, শ্বাস নেওয়ার সময় এটাকে খুলতে হইতো, হ্যাঁ, এটা ফুলে যেত, যখন আবার শ্বাস যাইতো না তখন এটা আবার চুপসে যেত। এর ফলে যেটা হইতো, এটা খালি খুলতো বন্ধ হইতো, মানে আমাদের কষ্ট করতে হইতো বেশি, আমাদের বেশি কষ্ট করতে হইতো। বাতাস যাবে, এটা খুলবে, আবার বেরোবে, আবার খুলবে, মানে বারবার কাজ করতে হইতো, কষ্ট করতে হইতো। তো শ্বাসনালীর ভেতরে যখন তরুণাস্থি থাকে, এটার ইয়েটা ঠিক থাকে, শেপটা ঠিক থাকে, সবসময় এটা একটা ফাঁপা নালীর মতো, টিউবের মতো থাকে, অনেকটা ওই যে বেসিনের পাইপের মতো আর কি। বেসিনের পাইপ কিন্তু এরকম ফ্লেক্সিবল, তো বেসিনের পাইপটা এরকম এই ফ্লেক্সিবল, ওইরকম একটা ফাঁপা জায়গা থাকে, এর ফলে সহজেই বাতাস আসা যাওয়া করতে পারে। এই হচ্ছে তাদের কাজ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আজকে আমরা একটু দেখি তাহলে কি পড়লাম। আমরা পড়লাম তাহলে অস্থির গঠন উপাদানগুলো কি, অস্থির মধ্যে কোন কোন উপাদানগুলো আছে একটু রিভাইজ করি দেখি। ইকরাম 2, ইকরাম 2 কি? এর কি বাহুবলী 2 এর মতো ইকরাম 2? না স্যার, নামে স্যার একটু উল্টা পাল্টা লেগে গেছে। ইকরাম ক্লাসে 2 জন? তো স্যার কয়েকদিন আছে ইকরাম 2 লিখে দিচ্ছে। ইকরাম কি ক্লাসে 2 জন নাকি, যে ইকরাম 2? না স্যার। তাহলে তুমি কি ওই বাহুবলীর মতো সেকেন্ড ভার্সন, বাহুবলী 2, তুমি এরা ইকরাম 2? এই তো স্যার, মানে এই নামে আর কি একটু কম বেশি মোটামুটি বেশি চিনে তো, এর জন্য। ইকরাম 2 নামে চিনে? হ্যাঁ স্যার। তাহলে ইকরাম 1 টাকে, তাহলে ক্যাম্পাসের বিখ্যাত ইমরান 1 টাকে, ইকরাম 1 কে বলো দেখি, আমি তাকে চিনতে চাই। ওইটাও আমি স্যার, যখন বি সেকশনে ছিলাম তখন আর কি আমি 1 ছিলাম, এখন এ সেকশনে এসে পড়ছি তো এই জন্য 2 হয়ে গেছি স্যার। 2 নাম্বার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পড়া বলো তাহলে। আচ্ছা, অস্থির গঠন উপাদান সম্পর্কে একটু বলো, যে অস্থির গঠন সম্পর্কে একটু ব্রিফলি বলো। অস্থির গঠন কেমন, এর ভিতরে কি কি থাকে, কোষগুলা কেমন, ম্যাট্রিক্স কেমন, জৈব উপাদান অজৈব উপাদান কি, একটু বলো। এই তো স্যার, যেটা মানে আপনি বললেন যে শ্বাসনালীর মতো, মানে শ্বাস দিতে গেলে আর কি, যে ওটা অস্থির কথা বলতেছি মানে আমি, শ্বাসনালীর কথা বলতেছি না এখানে। শ্বাসনালী হচ্ছে তরুণাস্থি, তুমি অস্থির ওটা সম্পর্কে তো বলো। স্যার শুনি নাই স্যার। কেন শুনো নাই? তুমি ক্লাসে ছিল না তখন? না স্যার, কেবল একটু আগে স্যার নেট আসছে তো, তখন আর কি আবার কানেকশন নিচ্ছে। ভালো, আমি আচ্ছা বলি, আচ্ছা বলো, অস্থির গঠন উপাদান সম্পর্কে একটু ব্রিফলি বলো। স্যার অস্থি হচ্ছে এক প্রকার জৈব কলা। অস্থি 2 প্রকার উপাদান দিয়ে গঠিত, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। জৈব উপাদান অস্থির মাঝখানে থেকে 40% এবং অজৈব উপাদান অস্থির মাঝখানে থেকে 60%। অস্থির আচ্ছা। বাইরের দিকটা শক্ত থাকে আর ভেতরের দিকটা একটু মানে নরমের মতো একটু খাঁচা থাকে। অস্থির বাইরের দিক
একটা যে আবরণটা দিয়ে মানে হচ্ছে আপনার মানে যে আবরণটা বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় হচ্ছে পেরিওস্টিয়াম। আর স্যার ভেতরের দিকে যে স্পঞ্জি বোনটা থাকে এটার মাঝখানে অস্থি মজ্জা যেটাকে বলে সেটা অস্থি মজ্জা থাকে লালচি মজ্জা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা থাক, আর অত ডিটেইলে বলতে হবে না। অস্থির মধ্যে কোন 3 রকমের কোষ থাকে? 3টা কোষের নাম বলো। স্যার অস্টিওক্লাস্ট, যেটা হচ্ছে পুরাতন ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সকে নষ্ট করে দেয়, আর একটা হচ্ছে অস্টিওব্লাস্ট নতুন ম্যাট্রিক্স তৈরি করে, আর একটা হচ্ছে অস্টিওসাইট যেটা হচ্ছে অস্থির আকার আকৃতি গঠনটাকে ঠিক রাখে। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। জুয়াইরিয়া, ক্যামেরা অন করতে হবে না, তুমি আমরা বলো শুধু। তরুণাস্থি সম্পর্কে একটু বলো। তরুণাস্থি মানবদেহে কোথায় কোথায় থাকে? তরুণাস্থির গঠন কেমন? এর মধ্যে কয় রকমের কোষ থাকে? তরুণাস্থি হলো অস্থির প্রান্তগুলোতে থাকে, মানে অস্থির মতো শক্ত নয়, কিন্তু ওই যে মানে নড়াচড়া করলে মানে কি বলে স্থিতিস্থাপক হ্যাঁ। হ্যাঁ, এটা যোজক কলার মতোই, কিন্তু আর এগুলা খুব ঘন হয়, আর মাতৃকা যেটা ম্যাট্রিক্স ওইখানে বিস্তৃত ভাবে থাকে। আর কনভেন নামক ঈষদোচ্ছ রাসায়নিক হালকা নীল হয়। হ্যাঁ, তারপর স্যার আবরণীর নামটা ভুলে গেছি। পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম, হ্যাঁ। জি স্যার, পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, এটা হলো তরুণাস্থির আবরণী। আর এখানে কানের পিনা, তারপরে নাক কে বিভিন্ন অস্থির যে জয়েন্ট গুলাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, ক্লাসটা শেষ করে দিব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখা এবং শেখা। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? জি স্যার। অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখা হোমওয়ার্ক থাকবে, শিখে ফেলবা। ওকে, আবিদ হাসান। জি স্যার। বলেন তো হোমওয়ার্ক কি দিয়েছি? অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য। আচ্ছা গুড, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লাস শেষ করে দেই, ইনশাআল্লাহ আমরা নেক্সট দিনে দেখবো না বাকি জিনিসগুলা। এই অস্থি সন্ধি, সাইনিবল অস্থি সন্ধি, হ্যাঁ, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বলবো না। তাহলে আজকে ক্লাস এখানে শেষ, হ্যাঁ, রেখে দেই। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও, কারো কোনো কোশ্চেন ছিল? আমার তো বলতে মনে নাই। কারো কোনো কোশ্চেন ছিল? কারো কোনো কোশ্চেন ছিল? নাই? কারো কোনো কোশ্চেন নাই? আপনার ইমেল নাম্বারটা আবার দিয়ে দিবেন। ইমেল নাম্বারটা? আচ্ছা, ইমেল তো নাম্বার হয় না, ইমেল অ্যাড্রেস হয়। ইমেল অ্যাড্রেস আচ্ছা হ্যাঁ, দেই। হ্যাঁ, লিখছো? লেখা শেষ? জি স্যার, লেখা শেষ। ওকে, ঠিক আছে, তাহলে চলে যাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।